নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। নেশন টাইমে আমি আপনাদের সঙ্গে রাজা বন্দ্যোপাধ্যায়। এই সপ্তাহের শুরু থেকেই বেশ ঝঞ্ঝাবহুল অধিবেশন চলছে সংসদে এবং মূলত মঙ্গলবার মানে গতকাল এক দেশ এক নির্বাচন এই বিলটি লোকসভায় টেবিল করার পর থেকেই গোটা বিরোধী শিবির একজোট। এই বিল সংবিধান বিরোধী, এটাকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হোক বা থেকে শুরু করে একাধিক বিক্ষোভ, অধিবেশন মুলতবি হয়ে যাওয়া, এটা যেমন গতকালও দেখেছি। গতকাল আরও উত্তেজনা বা আগুনে ঘি দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে লোকসভায় এই বিল টেবিল হওয়ার পর থেকেই লোকসভা যেমন উত্তাল, অন্যদিকে রাজ্যসভায় চলছিল সংবিধান বিষয় নিয়ে বিতর্ক। এই বছর সংবিধানের ৭৫ বছর, যেটা নিয়ে ৭৫ বছর পালন উৎসব বা প্ল্যাটিনাম জুবিলি চলছে, তাই নিয়ে বিশেষ আলোচনা, সেটা গত দুদিন ধরে সংসদে শুরু হয়েছে, প্রথমে লোকসভা এবং তারপর রাজ্যসভায়। এবং যেহেতু সংবিধান নিয়েই বিরোধীদের আক্রমণ এবং বিরোধীদের আক্রমণের মূল উপাদান হচ্ছেন বি.আর. আম্বেদকর, যিনি সংবিধানের প্রণেতা, এই এক দেশ এক নির্বাচনকে কেন্দ্র করে বি.আর. আম্বেদকরের দেখানো লক্ষ্য থেকে সরে আসতে চাইছে সরকার। তারা সংবিধান বিরোধী বিল আনছে, তারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ করছে, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে কেন্দ্র, বি.আর. আম্বেদকরকে মানছেন না, একাধিকবার এই প্রসঙ্গ তুলেছেন এবং আক্রমণ করছেন। এবং আজকে এমনকি আজ সকালে সংসদের প্রাঙ্গণে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা তো বটেই, পাশাপাশি রামগোপাল যাদব সহ অন্যান্য বিরোধী নেতারাও বি.আর. আম্বেদকরের ছবি নিয়ে তারা বিক্ষোভ দেখান। পার্লামেন্টে মুলতবি প্রস্তাব আনা হয়, একাধিক উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গতকাল অমিত শাহ যেটা করেছেন, তার যে মন্তব্যে আগুনে ঘি পড়েছে, তিনি সরাসরি বিরোধীদের আক্রমণ করে বলেছেন যে বি.আর. আম্বেদকর বিরোধীদের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, সোজা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এবং সেই ফ্যাশনের বশবর্তী হয়ে তাকে ব্যবহার করছে বিরোধীরা। মূলত কংগ্রেস দীর্ঘ তার সময় ধরে, নেহরুর সময় থেকে তার গোটা শাসনকাল ধরে আম্বেদকরকে কোনো সম্মানই দেয়নি। অমিত শাহ গতকাল রাজ্যসভায় বক্তব্য রাখার সময় ঠিক কি জানিয়েছিলেন, সেটা আগে আমরা শুনব। मान्यवर, अभी एक फैशन हो गया है, अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते हैं तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है कि आम्बेडकर का नाम लेते हैं, आम्बेडकर का नाम अभी 100 बार ज्यादा लो, परंतु साच अर्थ में आम्बेडकर जी के प्रति आपका भाव क्या है ये मैं बताता। मान्यवर, आम्बेडकर जी को देश की पहली कैबिनेट से इस्तीफा क्यों दे दिया? आम्बेडकर जी ने कई बार कहा कि अनुसूचित जातियों और जनजातियों से हुए व्यवहार से मैं असंतुष्ट हूं, सरकार की विदेश नीति से मैं असहमत हूं और आर्टिकल 370 से मैं असहमत हूं। इसलिए वो छोड़ना चाहते थे, उनको आश्वासन दिया गया, आश्वासन पूरा नहीं हुआ, उन्होंने इग्नोरेंस के चलते इस्तीफा दे दिया। और एक श्री B.C. रॉय ने पत्र लिखा कि आम्बेडकर और राजा जी जैसे 2 महानुभाव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा। तो नेहरू जी ने उनको जवाब में लिखा है, राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा, आम्बेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है। मान्यवर, ये विचार একা অমিত শাহের রক্ষা নেই, তার পাশে ঢাল হিসেবে এসে আজ দাঁড়িয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একটা লম্বা পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, একটা নয় বরং একাধিক, এবং সেই পোস্টে ছত্রে ছত্রে অমিত শাহর পাশে দাঁড়িয়ে ঠিক একই বক্তব্য নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন। মোদী কী বলেছেন তাঁর সমাজ মাধ্যমের পোস্টে, সাবেক টুইটার বা এক্স হ্যান্ডেলে তিনি যেটা বলেছেন যে আজকে দাঁড়িয়ে কংগ্রেস যেভাবে দেশের মানুষকে ভাওতা দিচ্ছে বি.আর. আম্বেদকর নিয়ে, সেটা অত্যন্ত লজ্জার বিষয়। এই ধরনের একটা পরিবারতান্ত্রিক দল চিরকাল বি.আর. আম্বেদকরকে বঞ্চনা এবং অপমান করে এসেছে। তারপর সরাসরি তিনি চলে গেছেন নেহরুর আমলে, যে জওহরলাল নেহরুর আমলে তিনি নিজে উদ্যোগ নিয়েছিলেন যাতে বি.আর. আম্বেদকর সাংসদ হতে না পারেন, সংসদে নির্বাচনে যাতে তিনি জিততে না পারেন,
তার জন্য পেছন থেকে তিনি প্ররোচনা দিয়েছিলেন। পাশাপাশি তার অভিযোগ, নেহেরুর সরকার থেকে শুরু করে যতদিন পর্যন্ত কংগ্রেসের সরকার দেশে একছত্র আধিপত্য ক্ষমতা ভোগ করত, ততদিন পর্যন্ত বি.আর. আম্বেদকরকে ভারতরত্ন দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করেনি কংগ্রেস। এমনকি এখনও সংসদের সেন্ট্রাল হলে যারা যারা সংসদের গরিমা বাড়িয়েছেন তাদের প্রতিকৃতি রয়েছে এখনও পর্যন্ত, কিন্তু সেই বি.আর. আম্বেদকরের ছবি লাগানোর উদ্যোগ পর্যন্ত কংগ্রেস নেয়নি, যেটা বিজেপি নিয়েছে। এইভাবেই নরেন্দ্র মোদীও পাশে এসে দাঁড়িয়েছেন অমিত শাহের, কারণ অমিত শাহের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরও বেশি আগুন জ্বলেছে, আরও বেশি বিতর্ক উতলে উঠেছে। আগে আমরা শুনে নেব মল্লিকার্জুন খার্গে, কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা অমিত শাহের কংগ্রেসকে সরাসরি আম্বেদকর নিয়ে আক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আজকে তিনি সাংবাদিক সম্মেলনে কি বলেছেন। जो पूजनीय है सबके लिए, चाहे दलित होने दो, चाहे इस देश के कोई भी नागरिक हो, उनको इंसल्ट करने की, उनको उनके बारे में टॉन्ट मारने की और अपोजिशन पार्टी के तरफ देखकर कि ये लोग संविधान को नहीं मानते, स्वर्ग और नर्क की जब बात करते हैं तो ये मनुस्मृति की बात करते हैं। इसमें ही लिखा है कि क्या क्या स्वर्ग है, क्या क्या कौन से जाति कहाँ जाएंगे, क्या पढ़े तो क्या हो जाएंगे। ये मानसिकता मोदी सरकार के कैबिनेट मिनिस्टर्स को और मोदी साहब को भी है, और उसी আরও বেশ কিছু ঘটনা আজকেও ঘটেছে। এক দেশ এক নির্বাচন এই সংক্রান্ত যে বিল সেটা, এবং সেটাকে উল্লেখ করে বাবা সাহেব আম্বেদকর, বি.আর. আম্বেদকরকে সামনে রেখে কংগ্রেসের যে আক্রমণ তাকে প্রতিহত করতে গিয়ে অমিত শাহের বক্তব্য, সেই নিয়ে কিন্তু আজকে সকাল থেকে, গতকাল দাবি ছিল বিরোধী শিবিরের যে এই নিয়ে অমিত শাহকে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। আজকে সেটা বদলে যায়, গোটা বিরোধী শিবিরের দাবি অমিত শাহকে পদত্যাগ পর্যন্ত করতে হবে। এবং বিরোধী শিবির যেটা আলোচনা করছে মূলত কংগ্রেস, যে তারা প্রিভিলেজ মোশন, স্বাধিকার ভঙ্গের অভিযোগ তারা আনবে, এই ধরনের একটা ভাবনা চিন্তা কংগ্রেস করছে এখনও পর্যন্ত। কিন্তু কংগ্রেস বা অন্যান্য দল ভাবনা চিন্তার করার আগেই আসল কাজটা আজকে করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, তিনি ইতিমধ্যেই স্বাধিকার ভঙ্গের অভিযোগ নিয়ে প্রস্তাব জমা দিয়েছেন, প্রিভিলেজ মোশন। আগামীকাল এটা আলোচনার জন্য, যদিও আগামীকাল বৃহস্পতিবার এই শীতকালীন অধিবেশনের শেষ কার্যকারী দিন। শুক্রবার 20 ডিসেম্বর অধিবেশন শেষ হচ্ছে, তবে শুক্রবার যেহেতু রাজ্যসভার 6টি আসনে ভোট রয়েছে, তাই লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা ভোটাভুটিতে ব্যস্ত থাকবেন, তাই শুক্রবার অধিবেশনের কোনো কাজকর্ম হবে না। সুতরাং দেখতে হবে যে আগামীকাল রাজ্যসভার চেয়ারম্যান তথা জগদীপ ধনকর, যার বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব জমা পড়ে রয়েছে, এই স্বাধিকার ভঙ্গের নোটিশ তিনি গ্রহণ করেন কিনা বা এই নিয়ে কোনো সিদ্ধান্ত হয় কিনা, এটা হচ্ছে একটা বিষয়। আরও 2-3টে খবর জানিয়ে রাখি আপনাদের, দুটো। সেটা হচ্ছে যে এই যে এক দেশ এক নির্বাচন, এটা নিয়ে গতকালই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটা বিরোধীদের দাবিও যেটা ছিল যে যৌথ সংসদীয় কমিটি গঠন করে সেখানে পাঠাতে হবে, জেপিসি গঠন করতে হবে। আজকে সেই জেপিসি গঠন করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা তার কথা জানিয়েছেন জেপিসি গঠনের কথা। মোট 31 জন সদস্য জেপিসিতে থাকবেন, যৌথ সংসদীয় কমিটিতে। তার মধ্যে এনডিএ শিবিরে থাকবেন 21 জন, এই লোকসভা থেকে থাকবেন 21 জন এবং রাজ্যসভা থেকে থাকবেন 10 জন সদস্য। লোকসভার 21 জন, রাজ্যসভার 10 জন সদস্য। এবার কোন দলের কতজন সাংসদ থাকবেন সেগুলো দলের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই যে কংগ্রেসের তরফ থেকে লোকসভায় এই প্রথমবার পা দেওয়া রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন থেকে জেতা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, তিনি থাকছেন লোকসভার কংগ্রেস সদস্য হিসেবে জেপিসিতে, এবং রাজ্যসভা থেকে থাকছেন মনীষ তিওয়ারি। কংগ্রেসের এই দুজনের নাম ইতিমধ্যে জানা গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও তাদের দুজনের নাম ইতিমধ্যে স্থির করে ফেলেছে। লোকসভার চিফ হুইপ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে এই জেপিসিতে থাকবেন, এবং রাজ্যসভা থেকে থাকবেন সাংসদ সাকেত গোখলে, এবং অন্যান্য নামগুলোও আরও পাশাপাশি আস্তে আস্তে সামনে আসবে আগামী 1-2 দিনের মধ্যে।
জেপিসি গঠন ইতিমধ্যেই করার কথা ঘোষণা করেছেন স্পিকার ওম বিড়লা। আপাতত 3 মাসের জন্য, যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই হয়, প্রাথমিকভাবে জেপিসির মেয়াদ থাকে 3 মাস। তারপর যদি জেপিসি বা এই যৌথ সংসদীয় কমিটি মনে করে যে তাদের রিপোর্ট পেশ করার জন্য আরও বিস্তারিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে, তাহলে সেই মেয়াদ আরও বাড়ানো হয়, যেটা আমরা সম্প্রতি ওয়াকআপ বিলের ক্ষেত্রেও দেখলাম। 3 মাসের জায়গায় 6 মাস বাড়ানো হয়েছে ওয়াকআপ বিল সংক্রান্ত জেপিসির মেয়াদ। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ খবর, এই যে গতকাল এক দেশ এক নির্বাচন যে বিল পেশ করার কথা প্রস্তুতি নিয়েছিল সরকার, তার জন্য বিজেপি কিন্তু হুইপ জারি করেছিল। হুইপ জারি মানে তাদের সমস্ত সাংসদকে, দলীয় সমস্ত সাংসদকে সংসদে উপস্থিত থাকতেই হবে। এক্ষেত্রে লোকসভায় হুইপ জারি করা হয়েছিল, কিন্তু ভোটাভুটির পর দেখা যায় এনডিএ শিবিরের 24 জন সাংসদ ভোট দেননি, তারা অনুপস্থিত। তার মধ্যে 20 জনই বিজেপির। তাদের বিরুদ্ধে আজকে নোটিশ বা শোকজ জারি করল বিজেপি, এবং এই সাংসদদের মধ্যে নীতিন গডকরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিংয়ের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন। যেখানে দলের হুইপ জারি রয়েছে, সেই হুইপ অমান্য করে তারা সংসদে ছিলেন। এমন নয় যে তারা সংসদে ছিলেন না, তাদেরকে ক্যান্টিনে দেখা গেছে, মাঝে অধিবেশন শেষ হয়ে গেলে, মুলতবি হয়ে গেলে সেন্ট্রাল হলে দেখা গেছে। কিন্তু যখন ভোটাভুটি হচ্ছে, সেই সময় লোকসভায় এই ধরনের কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত উপস্থিত ছিল না। মোট 20 জন বিজেপির সাংসদ। তাদের বিরুদ্ধে দলীয় তরফে আজকে হুইপ জারি, নোটিশ জারি করা হয়েছে, শোকজ জারি করা হয়েছে। কেন হুইপ অমান্য করে তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না, তাই নিয়ে জবাবদিহি করতে হবে তাদের। অন্যদিকে গোটা বিষয়টা নিয়ে বিরোধী শিবির তো আরও গলা চড়িয়েছে। মল্লিকার্জুন খার্গের মতো অরবিন্দ কেজরিওয়াল, সাগরিকা ঘোষ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তারাও কিন্তু দলগতভাবে মুখ খুলেছেন। আমরা অরবিন্দ কেজরিওয়াল তিনি কি বক্তব্য রেখেছেন সেটা আমরা শুনে নেব। भारतीय जनता पार्टी के शीर्ष नेतृत्व ने यह साफ कर दिया है कि वो बाबा साहब अम्बेडकर के खिलाफ हैं। तो भारतीय जनता पार्टी के समर्थकों को अब तय करना पड़ेगा कि आप बीजेपी के साथ हो कि बाबा साहब अम्बेडकर के साथ हो। हम मांग करते हैं कि अमित शाह जी के खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाए, ताकि जितने लोगों में रोष है, वो रोष खत्म तो नहीं हो सकता, लेकिन वो गुस्सा कम हो सकता है अगर उनके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। तो এইভাবেই ঘটনাবহুল এই সপ্তাহ চলছে সংসদে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল। সেখানে অমিত শাহের বক্তব্য, আক্রমণ, পাল্টা আক্রমণ, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেখান থেকে স্বাধিকার ভঙ্গের অভিযোগ। যদিও যেটা আগেও বললাম, আগামীকাল সংসদের কার্যকরীভাবে অধিবেশনের শেষ দিন। এখন দেখা যাক বিরোধীরা রাস্তায় নেমে, সংসদের অধিবেশন শেষ, আবার 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন, তখন আবার এই ইস্যুগুলো কতটা চাঙ্গা রাখতে পারে বিরোধীরা, সেটা আমাদের দেখতে হবে। নেশন টাইমে আপাতত আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম নেশন টাইমে। গজিকট খেলেছেন কখনো? গ্রামের খেলা, অত্যন্ত প্রত্যন্ত গ্রামে একটা মাঠে চৌকো কোট কেটে দুদিকে ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে গজিকট খেলে, একে অপরকে আটকাতে হয় বা ছুঁয়ে ফেলতে হয়। অনেকটা এই ধরনেরই খেলা। বা কবাডি, যেটা বহুল প্রচলিত বা পরিচিত। কাবাডিতে ভারতের একাধিক সোনা রয়েছে এশিয়ান গেমসে। কাবাডি, গজিকোট এই ধরনেরই আরও একটা গ্রামীণ বহু প্রচলিত এবং পুরনো খেলা হচ্ছে খো খো। এই খো খো খেলা ওয়ার্ল্ড কাপ এবার হতে চলেছে ভারতবর্ষে। এই খবরে আসছি, যদি একটু আগে হিস্ট্রিটা বলে নিই। 400 মানে খ্রিস্টের জন্মের 400 বছর আগে থেকে এই খো খো খেলা প্রচলিত, এবং অত্যন্ত প্রচলিত খেলা। গোটা গ্রামগঞ্জে মাঝখানে হারিয়ে গিয়েছিল। 1914 সালে পুনাতে দাক্ষিণাত্য জিমখানা ক্লাব, তারা এই খো খো খেলার জন্য আলাদা করে ক্লাব বানায়, ট্রেনিং দেওয়া শুরু করে এবং খো খো খেলার প্রচলন শুরু করে। এবং এই খো খো খেলার প্রথম রুল বুক, নিয়মের বই কে লিখেছিল জানেন? বাল গঙ্গাধর তিলক, প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তিনি এই খো খো খেলার প্রথম রুল বুক লিখেছিলেন। তিনি এই খেলাটার অত্যন্ত বড় পৃষ্ঠপোষক ছিলেন। যেমন বিবেকানন্দ বলতেন যে ফুটবল খেলা হোক, ফুটবল খেলুক ছেলেরা, যুবকরা খেলাধুলা করুক, স্বাস্থ্যের উন্নতি, তেমনই বাল গঙ্গাধর তিলকের গোটা মহারাষ্ট্রে এই খো খোকে প্রচলনের উদ্দেশ্যে, পরিচিতি দেওয়ার লক্ষ্যে অনেক বড় কাজ ছিল। প্রথম রুল বুক তিনি তৈরি করেছিলেন। সেই খো খো খেলা এই মুহূর্তে
সাউথ এশিয়ান গেমস পর্যন্ত সুযোগ পেয়েছে, কিন্তু অলিম্পিকে নেই। ভারতের যে খো ফেডারেশন অফ ইন্ডিয়া KKFI, তাদের লক্ষ্য 2036 সালের অলিম্পিকে যাতে খো প্রতিযোগিতা একটা খেলা হিসেবে তারা চান্স পায়, সেখানে খো খেলাকে অন্তর্ভুক্ত করা হয়, সেইটার লক্ষ্য তাদের। এবং সেই লক্ষ্যেই তারা এই বছর, সামনের বছর গোড়াতেই খোর ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ তারা আয়োজন করছেন 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি নয়ডাতে, দিল্লি সংলগ্ন নয়ডাতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গোটা বিশ্বের 24টা দেশ খেলবে, 24টা দেশ, তার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, তারপর রয়েছে জার্মানি, অস্ট্রেলিয়া, এই ধরনের দেশ তো রয়েছেই। এবং উদ্বোধনী ম্যাচ ভারত পাকিস্তান, 13 তারিখ ভারত পাকিস্তান খো ম্যাচ দিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে খো বিশ্বকাপের, ভারতের মাটিতে এই প্রথমবার। এবং আয়োজকদের লক্ষ্য হচ্ছে এই খোকে 2036-এর অলিম্পিকে অন্তর্ভুক্ত করা। আমরা শুনব এই যে খো ফেডারেশন অফ ইন্ডিয়া, তার প্রেসিডেন্ট সুধাংশু মিত্তাল এই প্রতিযোগিতা নিয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছেন। See, 24 countries are participating from all the continents, which is a huge accomplishment. As I said, 55 countries are playing it, and we'll take it to 90 countries by the end of next year. The kind of response we've received, it's been overwhelming, completely overwhelming. You saw Salman ji. The stars from the sports world are all coming forward. Abhinav Bindra you saw. You know, be it any field, because it's a game which belongs to us. अपने भारत का खेल है, इसीलिए the kind of support which is there from grassroots is enormous. We are overwhelmed by the support, and as I said, this tournament, this World Cup would be a benchmark tournament. Be it technology, be it organization, be it hospitality, be it entertainment. You know, it's going live on television. It's capsules will be sent all across the world. The social media will be full of stories on all the platforms. So this is one tournament which will take our own game to the last man in the world. But sir, coming back to India and Pakistan game, so were there any? নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।